ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 3। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কত সালে ভারতে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল? দেখো, প্রজেক্ট টাইগার কী জিনিস সবার প্রথমে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। টাইগার সংরক্ষণ অর্থাৎ বাঘদের সংরক্ষণ করার জন্য কিন্তু প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল। ঠিক আছে, প্রজেক্ট টাইগার এই যে স্কিমটা ছিল, এর উদ্দেশ্য ছিল ভারতে যতগুলি বাঘ আছে তাদেরকে নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ আমরা সকলেই জানি বাঘের কিন্তু প্রচুর ট্রাফিকিং হয়, অর্থাৎ বাঘ কিন্তু প্রচুর পরিমাণে পাচার হয়। বাঘের যে স্কিন সেটা কিন্তু অনেক ভ্যালুয়েবল, সেটা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয়। সেই কারণের জন্য কিন্তু বাঘকে প্রচুর পরিমাণে মারা হয়। সেই বাঘদেরকে যাতে সুরক্ষা দেওয়া যায় তার জন্য কিন্তু 1973 সালে, ঠিক আছে, 1973 সালে কিন্তু সবার প্রথম প্রজেক্ট টাইগার ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল। আর এই প্রজেক্ট টাইগার অনুসারেই কিন্তু আমাদের যে ভারতের যে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু ভারতের প্রথম, ঠিক আছে, জিম করবেট যে ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু ভারতের প্রথম যে প্রথম যে রাষ্ট্রীয় উদ্যান, এটা কিন্তু বাঘ সংরক্ষণের জন্যই তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ওয়ার্ধা কোন নদীর একটি সহায়ক নদী? দেখো, ওয়ার্ধা এই নদীর নামটা আমরা সকলেই পড়েছি, ঠিক আছে, এটা কিন্তু গুজরাটে আছে ওয়ার্ধা। তো এই ওয়ার্ধাটা কোন নদীর একটা উপনদী? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। গোদাবরী আছে, কৃষ্ণা আছে, কাবেরী আছে, আর সবরমতী আছে। তো ওয়ার্ধা কার একটি সহায়ক নদী? তো গোদাবরী নদীর একটি সহায়ক নদী কিন্তু এই ওয়ার্ধা। এবার এই গোদাবরী নদী সম্পর্কে আমরা একটা ডিটেলস পড়ে রাখি। দেখো, এই যে গোদাবরী নদীটা আছে, এই গোদাবরী নদীর উৎপত্তি কোথায়? গোদাবরী নদীর উৎপত্তি কিন্তু যে নাসিক আছে, অর্থাৎ মহারাষ্ট্রের যে নাসিক জেলার ত্রিম্বকম পাহাড় আছে, ঠিক আছে, ত্রিম্বকম যে পাহাড় আছে, সেই ত্রিম্বকম পাহাড় থেকে কিন্তু গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। এবার এই গোদাবরী নদী কোথায় পড়েছে? গোদাবরী নদী কিন্তু বঙ্গোপসাগর, ঠিক আছে, গোদাবরী নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো, যে কৃষ্ণা আছে, যে কাবেরী আছে, এরা সকলেই কিন্তু পূর্ব বাহিনী নদী, অর্থাৎ এরা কিন্তু সকলেই বঙ্গোপসাগরে পড়েছে। এর ভেতরে এই যে সবরমতী দেখতে পাচ্ছ, এই সবরমতী কিন্তু একমাত্র পশ্চিম বাহিনী নদী, অর্থাৎ এই যে সবরমতী আছে, এটা কিন্তু কোথায় পড়েছে? এটা কিন্তু আমাদের আরব সাগরে পড়েছে। এইবার এই যে সবরমতী নদী আছে, এই সবরমতী নদীর তীরেই কিন্তু বিখ্যাত যে সবরমতী আশ্রম, ঠিক আছে, বিখ্যাত যে সবরমতী আশ্রম, যেটা কিন্তু গান্ধীজি বানিয়েছিল, যেখান থেকে কিন্তু যে ডান্ডি মার্চ শুরু হয়েছিল, সেটা কিন্তু এই সবরমতী নদীর তীরেই অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো, দেখো এই যে শান্তিনিকেতন আছে, এই শান্তিনিকেতন কিন্তু ভারতের যে 41তম কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতেও পারে যে শান্তিনিকেতন ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ইউনেস্কোর কিন্তু 41তম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা কিন্তু শান্তিনিকেতন। বর্তমানে কিন্তু আমাদের ইউনেস্কোর মধ্যে মোট 43টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তার ভেতরে কিন্তু 35টা হচ্ছে কালচারাল, 7টা কিন্তু তোমার হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে, আর একটা কিন্তু মিক্সড, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু জানাতে হবে যে এই যে 43তম যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছিল, সেটা কোন রাজ্যের কোন স্থানটাকে ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে দেওয়া হয়েছে, এটা তোমাদের HW থাকলো, ঠিক আছে। তো এবার আমরা আমাদের কোশ্চেনে আবার ফিরে যাব। তো শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, 1901, 1902, 1903 আর 1904। মনে রাখবে, শান্তিনিকেতন কিন্তু 1901 সালের প্রতিষ্ঠা হয়েছিল। আর শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিল? শান্তিনিকেতন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল। শান্তিনিকেতন তা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? শান্তিনিকেতন কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে পুনর্নির্বাচন করার কথা বলা হয়েছে? অর্থাৎ দেখো, আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে, সেই সংবিধানে কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতিকে কিন্তু আমরা যতবার খুশি পুনর্নির্বাচন বা রি-ইলেক্ট করতে পারবো। এইবার এই যে কথাটা আছে, এটা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা একবার অপশানগুলো দেখে নেব। 57 নম্বর ধারা, 52 নম্বর ধারা, 54 নম্বর ধারা এবং 55 নম্বর ধারা। দেখো, এখানে যে কটা ধারা আছে প্রত্যেকটাই কিন্তু রাষ্ট্রপতির সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে 57। দেখো, 57 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতিকে আমরা রি-ইলেক্ট করতে পারি যতবারের জন্য, ঠিক আছে, যতবারের জন্য কিন্তু আমরা রাষ্ট্রপতিকে রি-ইলেক্ট করতে পারি, ঠিক আছে। এইবার দেখো, এই যে 52 নম্বর ধারা আছে, এখানে কিন্তু বলা হয়েছে ভারতের একজন রাজ্যপাল থাকবেন, ঠিক আছে, রাষ্ট্রপতি একজন থাকবেন। যে 52 নম্বর
আর্টিকেল আছে, সেই 52 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে যে ভারতে কিন্তু একজন রাষ্ট্রপতি থাকবে, ঠিক আছে, ভারতে কিন্তু রাষ্ট্রপতি থাকবে। এইবার এই যে 54 নম্বর ধারা, এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু রাষ্ট্রপতির যে ইলেকশন প্রসেস, ঠিক আছে, রাষ্ট্রপতির যে ইলেকশন কিভাবে হবে, ঠিক আছে, সেই ইলেকশনের কথা কিন্তু বলা হয়েছে 54 নম্বর ধারা। এবারে যে 55 নম্বর ধারায় কি বলা হয়েছে, 55 নম্বর ধারায় কিন্তু বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে, ঠিক আছে, কারা কারা কিন্তু অংশগ্রহণ করবে সেটা কিন্তু এই 55 নম্বর ধারায় বলা হয়েছে, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে রাষ্ট্রপতি সংক্রান্ত একটা সেপারেট ভিডিও, অর্থাৎ রাষ্ট্রপতি সংক্রান্ত আমাদের ভারতীয় সংবিধানে কী কী আর্টিকেল আছে সেটা আমি তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও করে দিতে পারি। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 57 নম্বর ধারা। 57 নম্বর ধারায় কিন্তু রাষ্ট্রপতিকে রি-ইলেক্ট বা রাষ্ট্রপতিকে কিন্তু পুনর্নির্বাচন করার কথা বলা হয়েছে, ঠিক আছে, পুনর্নির্বাচন বা রি-ইলেক্ট করার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, মোহিনীআট্টম কোন রাজ্যের একটি নৃত্য। দেখো রেলের পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, সেখানে কিন্তু এই যে ড্যান্স আছে, এই ড্যান্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে বা যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেই ক্লাসিক্যাল ডান্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো মোহিনীআট্টম এটা খুব কমন একটা নাচ। তো মোহিনীআট্টম কোন রাজ্যের একটি নৃত্য, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী আছে, কেরালা আছে, তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে আর আসাম আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মোহিনীআট্টম কেরালা রাজ্য, ঠিক আছে, যে কেরালা রাজ্য আছে সেই কেরালা রাজ্যের একটি ক্লাসিক্যাল ডান্স কিন্তু এই মোহিনীআট্টম, ঠিক আছে। এছাড়া কিন্তু কেরালা রাজ্যের আরেকটা নাচও আছে যেটা কিন্তু খুব ফেমাস, যেটাকে কিন্তু আমরা বলে থাকি কথাকলি, ঠিক আছে, কথাকলি কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো এই যে তামিলনাড়ু আছে, এই তামিলনাড়ুর কোন নাচ বিখ্যাত, একটা ক্লাসিক্যাল নাচ, সেটা কিন্তু ভারতনাট্যম, ঠিক আছে, ভারতনাট্যম, ঠিক আছে। এবার দেখো কি আছে, এবার এই যে আসাম আছে, আসামেও কিন্তু একটা কী আছে না, আসামেও কিন্তু একটা ক্লাসিক্যাল নাচ আছে, সেটা কিন্তু সাত্রিয়া, ঠিক আছে। সাত্রিয়া যে ক্লাসিক্যাল ডান্স, এটা কত সালে ক্লাসিক্যাল ডান্সের তকমা পেয়েছিল, এটা কিন্তু 2000 সালে ক্লাসিক্যাল ডান্সের তকমা পেয়েছিল। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু শঙ্করদেব, ঠিক আছে, শঙ্করদেব। এইবার এই যে অন্ধ্রপ্রদেশ আছে, এই অন্ধ্রপ্রদেশের কোনটা ক্লাসিক্যাল নাচ, এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের HW থাকলো। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA, সবার প্রথম এই INA কে প্রতিষ্ঠা করেছিল, INA কিন্তু প্রতিষ্ঠা করেছিল সুভাষচন্দ্র বোস। কোথায় প্রতিষ্ঠা করেছিল, এটা কিন্তু আমাদের কোশ্চেন। তো সুভাষচন্দ্র বোস কিন্তু INA প্রতিষ্ঠা করেছিলেন। তো এই INA কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, জাপান আছে, বার্মা আছে, সিঙ্গাপুর আছে আর মণিপুর আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু INA, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, সিঙ্গাপুরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই INA বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, গণতান্ত্রিক পরিকাঠামো কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ রিপাবলিক ফিচার, ঠিক আছে। গণতান্ত্রিক পরিকাঠামো মানে কি, গণতান্ত্রিক পরিকাঠামো মানে কিন্তু রিপাবলিক ফিচার। সবার প্রথমে কিন্তু তোমাদের এটার ইংলিশ টার্মটাও মনে রাখতে হবে, ঠিক আছে, রিপাবলিক সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো রিপাবলিক, ঠিক আছে, রিপাবলিক যে ফিচার আছে সেই রিপাবলিক ফিচারটা কোথার থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। জাপান থেকে সংগ্রহ করা হয়েছে, USA থেকে সংগ্রহ করা হয়েছে, রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে নাকি UK থেকে সংগ্রহ করা হয়েছে। দেখো এখানে কিন্তু অপশানটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, এখানে সবার প্রথমে আমরা এই জাপানটা কাটি, ঠিক আছে, জাপানের পরিবর্তে তোমরা এখানে এটা ফ্রান্স করে নাও, ঠিক আছে, এটা ফ্রান্স করে নাও। তো আমাদের সঠিক অ্যান্সারও কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সারও হয়ে যাবে কিন্তু ফ্রান্স থেকে কিন্তু আমরা এই যে রিপাবলিক যে পরিকাঠামো আছে, অর্থাৎ যে গণতান্ত্রিক যে পরিকাঠামোটা আছে বা রিপাবলিক ফিচার আছে, এটা কিন্তু আমরা ফ্রান্স থেকে গ্রহণ করেছি, ঠিক আছে। এবার দেখো এখানে আর কী কী অপশান আছে, এখানে কিন্তু আছে আমাদের USA আছে, রাশিয়া আছে আর UK আছে। দেখো সবার প্রথমে USA থেকে আমরা কি নিয়েছি, USA থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, USA থেকে কিন্তু আমরা কি নিয়েছি না, USA থেকে কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি। USSR থেকে আমরা কি নিয়েছি, অর্থাৎ রাশিয়া থেকে কি নিয়েছি, রাশিয়া কিন্তু আগে USSR নামে পরিচিত ছিল। তো USSR বা রাশিয়া থেকে আমরা কি নিয়েছি, এখান থেকে কিন্তু আমরা FD অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস নিয়েছি। UK থেকে কি নিয়েছি, দেখো UK থেকে কিন্তু আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম আছে, ঠিক আছে, আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেটা কিন্তু আমরা UK থেকে গ্রহণ করেছি। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, রিপাবলিক ফিচার আমরা কোথা থেকে নিয়েছি, রিপাবলিক ফিচার কিন্তু আমরা ফ্রান্স থেকে নিয়েছি। নেক্সট কোশ্চেন
আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি প্রোক্যারিওটিক সেলের উদাহরণ। দেখো প্রোক্যারিওটিক সেল মানে কি, প্রোক্যারিওটিক সেল মানে কিন্তু প্রাচীন সেল, অর্থাৎ যে সেলের ভেতরে কিন্তু আমাদের যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেগুলো কিন্তু সুগঠিত থাকে না, ঠিক আছে, সুগঠিত কিন্তু এরা থাকে না। তো প্রোক্যারিওটিক সেল কোনটা, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, প্লাজমোডিয়াম দিয়েছে, তারপরে লিশমানিয়া দিয়েছে, প্লান্টস দিয়েছে আর ব্যাকটেরিয়া দিয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কিন্তু প্রোক্যারিওটিক, ঠিক আছে, ব্যাকটেরিয়ার কিন্তু প্রোক্যারিওটিক সেল থেকে থাকে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার কিন্তু প্রোক্যারিওটিক সেল থেকে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 9 নম্বর কোশ্চেন কী বলেছে, খোয়াল্লাম কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ। দেখো খোয়াল্লাম যে নাচটা আছে, এই যে খোয়াল্লাম যে নাচটা আছে, এটা কোন রাজ্যের একটি বিখ্যাত নাচ। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী কী আছে, মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে আর আসাম আছে। মনে রাখবে এই যে খোয়াল্লাম আছে, এই খোয়াল্লাম কিন্তু মিজোরাম, ঠিক আছে, মিজোরামের একটি বিখ্যাত নাচ কিন্তু খোয়াল্লাম। এইবার দেখো এই যে মণিপুর আছে, এই মণিপুরের কিন্তু একটা বিখ্যাত মার্শাল আর্ট ডান্স আছে, কি আছে না, মণিপুরের কিন্তু একটা বিখ্যাত মার্শাল আর্ট ডান্স আছে, ঠিক আছে। তো সেই মার্শাল আর্ট ডান্সটার নাম কি, সেটার নাম কিন্তু থাংটা, ঠিক আছে। এটা কিন্তু বহু এক্সামে এসেছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে যে মণিপুরের যে বিখ্যাত নাচ আছে সেটার নাম কি, মণিপুরের সেই বিখ্যাত নাচটার নাম কিন্তু মার্শাল আর্ট ডান্সটার নাম কিন্তু থাংটা, ঠিক আছে। এইবার দেখো এই যে নাগাল্যান্ড আছে, এই নাগাল্যান্ডে কিন্তু দুটো নাচ পালন করা হয়, একটা নাচ পালন করা হয়, সেটাকে কি বলা হয় থাকে, সেটাকে কিন্তু বলা হয় থাকে কুকি নাচ, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি আগেও করিয়েছি যে কুকি নাচ কোন রাজ্যে পালিত হয়, কুকি নাচ কিন্তু নাগাল্যান্ড রাজ্যে পালিত হয়। আর এই যে নাগাল্যান্ড রাজ্য আছে, এই নাগাল্যান্ড রাজ্যের কিন্তু একটা খুব ফেমাস ফেস্টিভ্যাল আছে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে হর্নবিল ফেস্টিভ্যাল, ঠিক আছে, হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা কোন সময় পালন করা হয়ে থাকে, যেটা কিন্তু প্রত্যেক বছর যে 1 ডিসেম্বর থেকে শুরু করে 10 ডিসেম্বর পর্যন্ত পালন করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, 10 দাগের কোশ্চেন কি বলেছে, প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে। দেখো এই যে প্রতিহার বংশ আছে, এই প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, নাগভট্ট দিয়েছে, হর্ষবর্ধন দিয়েছে, রামপাল দিয়েছে আর দেবপাল দিয়েছে। তো দেখো এই যে প্রতিহার বংশ আছে, এই প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে, প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কিন্তু নাগভট্ট, ঠিক আছে, নাগভট্ট ফার্স্ট, তাও নাগভট্ট প্রথম নাগভট্ট হয়ে যাবে, ঠিক আছে, প্রথম নাগভট্ট কিন্তু এই যে প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। আর এই প্রতিহার বংশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজাকে, তিনি কিন্তু মিহির ভোজ, ঠিক আছে, মিহির ভোজ কিন্তু এই যে প্রতিহার বংশ আছে, এই প্রতিহার বংশের সবথেকে গুরুত্বপূর্ণ রাজা। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিহির ভোজ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 11 নম্বর কোশ্চেন কি বলেছে, ফিয়ারলেস গভর্নেন্স, এই বইটা কার লেখা। দেখো এখানে সবার প্রথম এটার আমি ইংলিশটাও একবার লিখে দিই, তো ফিয়ারলেস গভর্নেন্স, ফিয়ারলেস গভর্নেন্স। দেখো এই যে বইটা আছে, এই বইটা কে লিখেছে, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী কী অপশান আছে, কিরণ বেদি আছে, জয়শঙ্কর আছে, গান্ধীজি আছে, নেহেরু আছে। দেখো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কিরণ বেদি। আর এই কিরণ বেদি কিন্তু ভারতের, ঠিক আছে, আমি এখানে লিখছি, কিরণ বেদি কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিন্তু এই কিরণ বেদি, ঠিক আছে, এর নামটা কিন্তু তোমরা মনে রাখবে। ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন, তো এই কিরণ বেদি ছিলেন। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কিরণ বেদি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, কুণ্ড বা টঙ্কা কোন রাজ্যের একটি জল সংগ্রহ প্রণালী। দেখো জল সংগ্রহ প্রণালী মানে কি, জল সংগ্রহ প্রণালী মানে কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে, রেইন ওয়াটার হারভেস্টিং মানে কি, অর্থাৎ বৃষ্টির জলকে ধরে রাখা। এখানে আমি লিখছি রেন ওয়াটার হারভেস্টিং, ঠিক আছে, রেন ওয়াটার হারভেস্টিং মানে কি বৃষ্টির জল সংরক্ষণ। দেখো বৃষ্টির জল সংরক্ষণের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রণালী থেকে থাকে, ঠিক আছে। এর ভেতর থেকে কুণ্ড আর টঙ্কা, ঠিক আছে, কুণ্ড বা টঙ্কা এই যে প্রণালীটা আছে, এটা কোন রাজ্যে পালিত হয়। দেখো এই যে কুণ্ড অ্যান্ড টঙ্কা রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ প্রণালী, এটা কিন্তু রাজস্থান রাজ্যে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আমরা সকলেই জানি রাজস্থানে কি আছে, রাজস্থানে কিন্তু থার ডেজার্ট আছে, ঠিক আছে। আর রাজস্থান কিন্তু এরিয়া ওয়াইজ কিন্তু ভারতের সবথেকে বড় একটা রাজ্য, ঠিক আছে, সবথেকে বড় রাজ্য কিন্তু রাজস্থান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়ে থাকে। দেখো ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার পিতা কাকে বলা হয়ে থাকে। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী বলেছে, রিপন বলেছে, লিটন বলেছে, কর্নওয়ালিস বলেছে আর হার্ডিংস বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লর্ড রিপন, ঠিক আছে, লর্ড রিপনই কিন্তু ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টের জনক, ঠিক আছে।
এই যে লর্ড রিপন আছে, ঠিক আছে, এই লর্ড রিপনের সময়কাল থেকে মনে রাখবে 1881 সাল থেকে কিন্তু ভারতের প্রথম অফিসিয়াল সেন্সাস বা জনগণনা শুরু হয়েছিল, ঠিক আছে। ভারতের প্রথম অফিসিয়াল সেন্সাস বা জনগণনা কিন্তু লর্ড রিপনের আমল থেকেই শুরু হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লর্ড রিপন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে নিম্নলিখিত, ঠিক আছে, এটা হয়ে যাবে নিম্নলিখিত। নিম্নলিখিত কোন সাম্রাজ্যের, নিম্নলিখিত, এটা কোশ্চেনটা আমি এখানে লিখছি, ঠিক আছে, কোশ্চেনটা একটু মিসপ্রিন্ট হয়ে গেছে, এটা হয়ে যাবে নিম্নলিখিত, ঠিক আছে, নিম্নলিখিত কোন সাম্রাজ্যের প্রতীক ছিল, ঠিক আছে, এখানে চোল হবে, এটা কোন হবে না, এটা হয়ে যাবে চোল, ঠিক আছে। নিম্নলিখিত চোল সাম্রাজ্যের প্রতীক কী ছিল, ঠিক আছে। দেখো, যে চোল সাম্রাজ্য ছিল, আমরা সকলেই জানি যে চোল সাম্রাজ্য কোথায় ছিল না, চোল সাম্রাজ্য কিন্তু ছিল আমাদের সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে। আমাদের যে সাউথ ইন্ডিয়া আছে, অর্থাৎ সাউথ ইন্ডিয়া এরকম জায়গাতে কিন্তু যে চোল সাম্রাজ্য ভীষণভাবে বিস্তার লাভ করেছিল, ঠিক আছে, যে চোল সাম্রাজ্য। এবার আমরা এই চোল সাম্রাজ্য সম্পর্কে একটা কথা কি জানি, যে এই যে চোল সাম্রাজ্য, এটা কে প্রতিষ্ঠা করেছিল? চোল সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেছিল বিজয়ালয়, ঠিক আছে। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু বিজয়ালয়কে বলা হয়ে থাকে। এইবার এই যে চোল সাম্রাজ্য আছে, সেই চোল সাম্রাজ্যের প্রতীক কী ছিল? আমরা সকলে জানি প্রত্যেকটা সাম্রাজ্যের কিন্তু একটা করে প্রতীক থাকে, ঠিক আছে। তো এই চোল সাম্রাজ্যের প্রতীক কী ছিল? বাঘ, ঠিক আছে, বাঘ বা টাইগার কিন্তু এই চোল সাম্রাজ্যের প্রতীক ছিল। এইবার আমরা যদি দেখি এই যে চোল সাম্রাজ্য আছে, এই চোল সাম্রাজ্যের আমরা কতজন বিখ্যাত রাজার নাম দেখি। দেখো, সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আছে কিন্তু রাজা চোল, ঠিক আছে। এই রাজা চোল কী করেছিল না, রাজা চোল কিন্তু যে বৃহদেশ্বর টেম্পেল আছে, ঠিক আছে, যে কি আছে, যে বৃহদেশ্বর টেম্পেল আছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে, সেটা কিন্তু এই রাজা চোলই কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। এনাকে কিন্তু এই যে মন্দিরটা আছে, এই মন্দিরটাকে কিন্তু রাজেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে। এছাড়া চোল সাম্রাজ্যের আরেকজন বিখ্যাত রাজা কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে। কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন। স্মার্ট সিটি মিশন কবে লঞ্চ করা হয়েছিল? দেখো, স্মার্ট সিটি মিশন অনুযায়ী কিন্তু মোট 100টা, ঠিক আছে, স্মার্ট সিটি মিশন অনুযায়ী কিন্তু মোট 100টা সিটিকে স্মার্ট বা অর্থাৎ 100টা সিটির মধ্যে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছিল, ঠিক আছে। যেটা কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে, যেটা কিন্তু এই যে 100টা সিটি ছিল, তার ভেতরে সবার প্রথম যে সিটিটাকে ডেভেলপ করা শুরু হয়েছিল সেটা কিন্তু ছিল ভুবনেশ্বর, ঠিক আছে। আর লাস্ট যেটা ছিল সেটা কি ছিল? সেটা কিন্তু ছিল আমাদের মেঘালয়, ঠিক আছে। লাস্ট কি ছিল? লাস্ট ছিল কিন্তু মেঘালয়। তো এই যে স্মার্ট সিটি মিশন, এটা কত সালে শুরু হয়েছিল? এটা কিন্তু 2015 সালে শুরু হয়েছিল। তো মনে রাখবে, এই যে স্মার্ট সিটি মিশন আছে, এটা কিন্তু 2015 সালে শুরু হয়েছিল। যে ফার্স্ট সিটি ছিল সেখানে কিন্তু সেটা ছিল ভুবনেশ্বর, ঠিক আছে, আমি একটু শর্টে লিখলাম ভুবনেশ্বর। আর যে লাস্ট যে সিটি ছিল, অর্থাৎ 100তম যে সিটি যেটাকে নির্বাচন করা হয়েছিল, সেটা কিন্তু ছিল মেঘালয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, মেঘালয় না, সরি, এখানে মেঘালয়ের শিলং হয়ে যাবে, ঠিক আছে। মেঘালয়ের শিলং, মেঘালয় তো একটা সিটি নয়, মেঘালয় তো একটা রাজ্য। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শিলং, ঠিক আছে। ফার্স্ট সিটি যেটা এই স্মার্ট সিটি মিশনের আওতায় ছিল, সেটা ছিল ভুবনেশ্বর, উড়িষ্যার। আর যে লাস্ট সিটি যেটা এই প্ল্যানের অন্তর্গত ছিল, সেটা কিন্তু ছিল মেঘালয়ের রাজধানী শিলং। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন, আজকে 16 নম্বর কোশ্চেন কী বলেছে, ত্রিশূরপুরম কোন রাজ্যের একটি উৎসব? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অপশানগুলো একবার আমরা দেখে নেব। কেরালা আছে, তামিলনাড়ু আছে, আসাম আছে, আর বিহার আছে। তো সবার প্রথম আমরা দেখব আমাদের সঠিক অ্যান্সার কী হবে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেরালা। কেরালাতেই কিন্তু ত্রিশূরপুরম উৎসবটা পালন করা হয়ে থাকে। এবার দেখো, আমরা এই যে 4টে রাজ্য আছে, এই 4টে রাজ্যের কিছু উৎসব দেখে নিই। দেখো, সবার প্রথম বিহারে কি উৎসব আছে? বিহারে কিন্তু ছট পুজো, খুব ফেমাস একটা উৎসব, আমরা সকলেই জানি বিহারে ছট পুজো। তাই বিহারের কিন্তু একটা ফেমাস উৎসব হচ্ছে ছট পুজো। আসামের কি আছে? আসামের কিন্তু আছে বিহু, ঠিক আছে, বিহু বা রঙের উৎসবও কিন্তু আমরা বলতে পারি। বিহু কোথাকার না, বিহু কিন্তু আসামের। এইবার দেখো, এই যে তামিলনাড়ু আছে, তামিলনাড়ুতে কিন্তু অ্যাট প্রেজেন্ট কী চলছে? তামিলনাড়ুতে কিন্তু অ্যাট প্রেজেন্ট আমাদের যেটা চলছিল কদিন আগে, সেটা কিন্তু ছিল পোঙ্গাল, ঠিক আছে, পোঙ্গাল ছিল। আর কিন্তু জাল্লিকাট্টু ছিল। জাল্লিকাট্টু আর পোঙ্গাল কি? দেখো, পোঙ্গাল কিন্তু ফসল কাটার একটা উৎসব। আর যে জাল্লিকাট্টু আছে, জাল্লিকাট্টু কিন্তু ষাঁড়ের দৌড়, ঠিক আছে, কাদার ভেতরে ষাঁড়দের যে দৌড়, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে জাল্লিকাট্টু উৎসব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, কাকে লোকনায়ক হিসেবে ডাকা হয়ে থাকে? এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, আমরা অপশানগুলো একবার দেখে নেব। জয়প্রকাশ দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, গান্ধীজি দিয়েছে, আর নেতাজি দিয়েছে। দেখো, এটা কিন্তু জয়প্রকাশ নারায়ণ হয়ে যাবে, ঠিক আছে, জয়প্রকাশ নারায়ণ। আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কাকে বলা হয় লোকনায়ক? তো জয়প্রকাশ নারায়ণকে কিন্তু লোকনায়ক হিসেবে ডাকা হয়ে
থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 18 নম্বর কোশ্চেন, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতা কে ছিল? দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, আর এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন কী ছিলেন? না, মাস্টারদা সূর্য সেনই কিন্তু ছিলেন যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার নেতা। চট্টগ্রাম বর্তমানে কোথায় আছে? চট্টগ্রাম কিন্তু বর্তমানে বাংলাদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, ওস্তাদ বিলায়েত আলী খান কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো এই যে বিলায়েত খান আছেন, ঠিক আছে, যে বিলায়েত খান, তো বিলায়েত খান কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কি কি বলেছে? সেতার বলেছে, তবলা বলেছে, বাঁশি বলেছে আর সানাই বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু সেতারের সঙ্গে কিন্তু ওস্তাদ বিলায়েত আলী খান সম্পর্কযুক্ত। এইবার আরেকজন বিখ্যাত সেতারবাদককে তোমরা কিন্তু আরেকজন বিখ্যাত সেতারবাদক যিনি কিন্তু 1999 সালে ভারতরত্ন পান, তার নাম তোমরা আমাকে নিচে অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন আজকের 20 নম্বর তথা লাস্ট কোশ্চেন কি বলেছে, গিরিজা দেবীর জন্মস্থান কোথায়? দেখো এই যে গিরিজা দেবী আছে ইনি কিন্তু একজন বিখ্যাত গজল, ঠিক আছে, ইনি কিন্তু একজন বিখ্যাত গজল ড্যান্সার, ঠিক আছে। তো এই যে গিরিজা দেবী আছে, এই গিরিজা দেবীর জন্মস্থান কোথায়? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, উত্তরপ্রদেশ আছে, লখনৌ আছে, আসাম আছে আর ওয়েস্ট বেঙ্গল আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু উত্তরপ্রদেশ। গিরিজা দেবীর জন্মস্থান কিন্তু এই উত্তরপ্রদেশে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, আগে কিন্তু 2টো ক্লাস হয়ে গেছে, তোমরা যদি সেগুলো না দেখে থাকো তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবো, সেখান থেকে গিয়ে দেখে নিও। বন্ধুদের সঙ্গে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।